দেখো, আজকে আমি ছায়া বইতে নিউটনের গতিসূত্র চ্যাপ্টার থেকে যেসব এমসিকিউ গুলি আছে সেগুলিকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এর আগের দুটি ভিডিওতে আমি 20 পর্যন্ত এমসিকিউ গুলি করিয়েছি। আজকে আমি 21 থেকে এমসিকিউ গুলি করব। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেন দেখো কি বলা হয়েছে। বলা হয়েছে যে একটি হনুমান একটি গাছের ডাল থেকে এ স্থির ত্বরণ নিয়ে নিচে ঝাঁপ দিল। গাছের ডালের অসহভার, অসহভার বলতে কি বুঝি আমরা, সর্বোচ্চ কত টান সহ্য করতে পারবে। ঠিক আছে, তাহলে হনুমানের নিজস্ব ভারের কত, 75%। তাহলে কি কি দেওয়া আছে সেগুলি আমরা আগে লিখি। তাহলে বলা হয়েছে অসহভার। তাহলে অসহভার বলতে আমরা কি বুঝি, অসহভার, অসহভার বলতে আমরা বুঝি কি, সর্বোচ্চ টান, সর্বোচ্চ টান টি। ঠিক আছে, তাহলে সেই সর্বোচ্চ টান টি সমান আমরা কি বলতে পারি, mg ইন্টু 75/100। ঠিক আছে, mg ইন্টু কত, 75/100। ঠিক আছে, mg ইন্টু 75/100 যদি আমরা কেটে দিই 3, 4, ঠিক আছে, তাহলে কত হবে 3mg/4। তাহলে এতটা টান সহ্য করতে পারবে কোনটা, গাছের ডালটি। এখন কি বলা হয়েছে, জনমানের ন্যূনতম ত্বরণ কত হলে গাছের ডালটি ভাঙবে না। ঠিক আছে, তাহলে ত্বরণটা আমাকে দেখো, যত বেশি ত্বরণ নিয়ে ঝাঁপ দিবে তত টানটা বেশি পড়বে গাছের ডালের উপর। তো কত ত্বরণ নিয়ে ন্যূনতম পড়তে গেলে, কত ত্বরণ নিয়ে ন্যূনতম পড়তে গেলে, এই যে এ ত্বরণ নিয়ে পড়ছে বলা হয়েছে এ ত্বরণ নিয়ে ঝাঁপ দিলে, তো ন্যূনতম দেখো ত্বরণের একটা লিমিট থাকবে, যে এত ত্বরণে, হালকা যদি ত্বরণে পড়ে তাহলে ভাঙবে না, যদি খুবই স্পিড ভাবে পড়ে ঝাঁপ দেয় তাহলে কি হবে, গাছের ডালের উপর টানটা বেশি পড়বে। ঠিক আছে, তাই বলছে ন্যূনতম কত ত্বরণ নিয়ে পড়তে গেলে গাছের ডালটি ভাঙবে না। তাহলে নিচের দিকে কত কাজ করছে mg, উপর দিয়ে কত কাজ করছে টান টি, কত ত্বরণ নিয়ে পড়ছে এ ত্বরণ নিয়ে। তাহলে আমরা কি সূত্র বসাতে পারি, আমরা বলতে পারি কি, যে mg মাইনাস টি সমান কত, ma। নিচের দিকে যেহেতু পড়ছে তাই mg, উপর দিকে টান বাধা বল, ঠিক আছে, সমান কত ma। তাহলে আমরা বলতে পারি কি, mg মাইনাস 3mg/4 সমান ma। তাহলে কত হচ্ছে mg/4 সমান কত হচ্ছে ma। তাহলে a সমান কত হচ্ছে g/4। ঠিক আছে, তাহলে কত ত্বরণ নিয়ে পড়তে হবে, এই সর্বোচ্চ টান, যেহেতু আমরা সর্বোচ্চ টান বের করে নিয়েছি যে সর্বোচ্চ এতটাই সহ্য করতে পারবে, সেই সর্বোচ্চ টানের ক্ষেত্রে, সেই সর্বোচ্চ টানের ক্ষেত্রে ত্বরণ কত হবে, সেই ত্বরণ হবে কতটা, a সমান g/4। ঠিক আছে, তাহলে দেখো তারপরে কোশ্চেন কি বলা হয়েছে, ডাব্লিউ ওজনের এক ব্যক্তি এ ত্বরণ সহ ঊর্ধ্বগামী একটি লিফটের উপর দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তাহলে এর ওজন কত, ডাব্লিউ। ঠিক আছে, এর ওজন কত, ডাব্লিউ সমান কত বলতে পারি, mg। ঠিক আছে, আর কি বলা হয়েছে, এ ত্বরণ ঊর্ধ্বগামী লিফটের উপর, এ ত্বরণ সহ ঊর্ধ্বগামী একটি লিফটের উপর, এ ত্বরণ সহ ঊর্ধ্বগামী মানে ত্বরণটা কত হচ্ছে a। ঠিক আছে, লিফটের উপর দাঁড়িয়ে আছে, যদি অভিকর্ষজ ত্বরণ g হয় অবশ্যই অভিকর্ষজ ত্বরণ কত হবে, g। তাহলে কি বলা হয়েছে, লোকটির আপাত ওজন কত হবে, আপাত ওজন বলতে আমরা কি বুঝি, n। আপাত ওজন সমান কত হচ্ছে আমার n, যেটা আমাদের অনুভূত ওজন হয়। ঠিক আছে, তাহলে উপর দিকে কত হচ্ছে আমার n, যেটা আমরা লম্ব বল বলি, কোনো কোনো ক্ষেত্রে আমরা r দিয়েও সেটাকে ডিনোট করি। ঠিক আছে, তাহলে n উপর দিকে উঠছে, তার মানে আমরা বলতে পারি কি, যে n মাইনাস এমজি। যেহেতু উপর দিকে উঠছে, ফ্রি বডি ডায়াগ্রাম যদি আমরা ভাবি তাহলে সেটা কি, উপর দিকে কোনো একটি বস্তুর উপর উপর দিকে n, নিচের দিকে এমজি, আর উপর দিকে উঠছে, তার মানে আমরা কি বলবো, যে এই বলটি বেশি, তাহলে n মাইনাস, এটি বাদ গেল কত, এমজি বাদ গেল, এই n মাইনাস এমজি বাদ গেল। ঠিক আছে, তাহলে কত হবে, সমান ma। ঠিক আছে, তাহলে আপাত ওজন বের করতে বলা হয়েছে, তাহলে কত, mg প্লাস ma। যদি আমি কমন নিই m, তাহলে তো g প্লাস a হবে। ঠিক আছে, কিন্তু দেখো এখানে আমাকে এইভাবে অ্যান্সারটি চাইনি, অ্যান্সারটি আমাকে এইভাবে চেয়েছে, w কমন আছে। দেখো তাহলে আমরা এইভাবে করতে পারি, যে আমরা কমন নিলাম
এখানে আমরা কমন নিলাম কি, এটাকে আমরা কি লিখতে পারি, ডাব্লিউ প্লাস এম এ। ঠিক আছে, ডাব্লিউ সমান তো এমজি, আর ডাব্লিউ যদি কমন নিই তাহলে কত হবে, 1 W/W প্লাস এম এ বাই ডাব্লিউ। ঠিক আছে, তাহলে এম সমান ডাব্লিউ, এটা কত হচ্ছে 1 MA বাই ডাব্লিউ সমান এমজি, তো এম কেটে যাবে, তাহলে কত হবে, A/G হবে। তো MA/W, ডাব্লিউ মানে কত এমজি, কেটে যাবে, তাহলে A/G হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হচ্ছে আমার, A/G, ডাব্লিউ 1 প্লাস A/G। ঠিক আছে, তাহলে তারপরে কোয়েশ্চেন দেখো কি বলা হয়েছে। একটি লিফটের ছাদের সাথে একটি স্প্রিং তোলা যুক্ত আছে। দেখো একটি লিফট, এই যে লিফটের সাথে সাথে একটি স্প্রিং তোলা যুক্ত আছে। এক ব্যক্তি, ঠিক আছে, তার ব্যাগটিকে ওই স্প্রিং তোলা থেকে ঝুলিয়ে দিলেন। এই যে ব্যাগ, ঠিক আছে, এই ব্যাগটিকে স্প্রিং তোলা থেকে কি করেছে, ঝুলিয়ে দিয়েছে ব্যাগ। ঠিক আছে, এই ব্যাগটিকে কি করা হয়েছে, স্প্রিং তোলা থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, লিফটটি স্থির অবস্থায় থাকলে স্প্রিং তোলার পাঠ হয় 49 নিউটন। তাহলে প্রথম আমাদের কাজ কি, কি লেখা, স্থির অবস্থায় থাকলে। তাহলে স্থির অবস্থার থাকলে আমরা জানি, কি জানি, যে টি সমান কি হয়, এমজি। ঠিক আছে, যখন কোনো জিনিস স্থির অবস্থায় থাকবে সেক্ষেত্রে কি হবে, যে উপর দিকে টান আর নিচের দিকে যে এমজি সেটা কি হয়, সমান সমান হয়। তাহলে আমরা কি বলতে পারি, টি সমান এই 49 নিউটন দেওয়া আছে আমার, 49 নিউটন। ঠিক আছে, তাহলে আমি কি বের করতে পারি, এম সমান, এটাকে আমি এইভাবে লিখি, এর মান দেওয়া আছে কত, 49 নিউটন। তাহলে এম সমান কত হবে, 49/G, 49/G। তাহলে এম সমান হয়ে যাবে 49/G, জি বলতে কত, 9.8, মানে এম সমান হয়ে যাবে কত, 5 কেজি। ঠিক আছে, কত হয়ে যাবে, 5 কেজি। ঠিক আছে, এরপর লিফটটি স্থির অবস্থায় থাকলে স্প্রিং তোলার পাঠ হয়ে যেত। তারপর বলা হয়েছে লিফটটি 5 মিটার/নিউটন ত্বরণ সহ নিচে নামলে, তাহলে কত ত্বরণ সহ নিচে নামছে, 5 মিটার ত্বরণ সহ নিচে নামছে। ঠিক আছে, তাহলে স্প্রিং তোলাটির পাঠ কত হবে। ঠিক আছে, এখন তাহলে পাঠ কত হবে, ঠিক, কত পাঠ দেখা দিবে। তো নিচে নামলে আমরা কি বলতে পারি, নিচের দিকে এমজি, উপর দিকে কত টান টি। ঠিক আছে, তো আমরা বের করবো, তাহলে বলতে পারি আমরা এখানে যে এমজি মাইনাস টি, যেহেতু নিচে নামছে তাই টি ডেস নাম দিলাম, সমান কত, এম এ। এই টি ডেস এর মান আমাকে বের করতে বলা হয়েছে। যখন স্থির অবস্থা ছিল তখন তো 49 নিউটন কাজ করছিল, এখন কি করছে, নিচের দিকে নামছে, তাই টানটা কি হবে, এমজি মাইনাস এম এ। ঠিক আছে, তাহলে এম জি মাইনাস এ। ঠিক আছে, আর এম বলতে 5, জি বলতে কত বুঝছি আমরা, 9.8 মাইনাস 5। ঠিক আছে, তাহলে কত হবে, 24 নিউটন, 24 নিউটন। ঠিক আছে, দেখো, তাহলে প্রথমে যখন স্থির অবস্থায় ছিল তখন আমরা কি বলতে পারি, স্থির অবস্থায় থাকলে স্থির অবস্থার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, টি সমান এমজি। যে কোনো বস্তু যদি নিচের দিকে এমজি কাজ করে উপর দিকে টি কাজ করে, তাহলে যদি স্থির অবস্থায় আছে তাহলে এই বলটি সমান কি হয়, এই বলটি। ঠিক আছে, এরপর যখন বস্তুটি হয়তো নিচে নামবে বা হয়তো উপরে উঠবে, তখন এই যে টান বল, তখন কি হবে, সেটি আলাদা হবে। তাই নিচের দিকে নামলে টান বলটি কত, টিডিএস। ঠিক আছে, যেটি আমরা খাতার মধ্যে যখন করেছিলাম তখন এন দিয়ে লিখেছিলাম, এখানে টি দিয়ে বলা হয়েছে, তো টি দিয়েও বলা যাবে, এন দিয়েও বলা যাবে, কোনো অসুবিধা নেই, এটি আমরা এন দিয়েও বলতে পারি। ঠিক আছে, তারপর দেখো 24 নম্বর কি বলা হয়েছে, একটি লিফট 1 মিটার/সেকেন্ড স্কয়ার স্থির ত্বরণ নিয়ে উপর দিকে উঠছে।
ঠিক আছে, লিফটের ভিতরে একটি 6 কেজি ভরের বস্তু তারের সাহায্যে লিফটের ছাদ থেকে ঝোলানো আছে। ঠিক আছে, এক্ষেত্রে ওই তারের টান কত হবে? দেখো কি কি দেওয়া আছে, দেওয়া আছে আমার এখানে যে এ সমান 1 মিটার/সেকেন্ড স্কোয়ার স্থির ত্বরণের উপরে উঠছে। ঠিক আছে, তাহলে ত্বরণটা দেখানো হয়েছে এখানে যে উপরে উঠছে। ঠিক আছে, নিচের দিকে কত কাজ করছে এমজি, নিচের দিকে কত কাজ করছে এমজি, আর নিচের দিকে হুম এমজি, উপর দিকে কত টান টি, বা আমরা এনও বলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি টি মাইনাস এমজি সমান কত এম এ হয়েছে। তাহলে টি সমান এম এ প্লাস এমজি, তাহলে টি সমান এম ইন্টু এ প্লাস জি। ঠিক আছে, তাহলে এম বলতে কত বুঝি আমরা 6 কেজি ভরের বস্তু, আর 1 মিটার ত্বরণ সে উপরে উঠছে, আর জি মানে কত আছে 10 দেওয়া আছে আমার। ঠিক আছে, তাহলে কত আছে 66 নিউটন। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে আমার 66 নিউটন। ঠিক আছে, খুবই ইজি প্রশ্নগুলি। এরপরে দেখো কোশ্চেনগুলি। 25, জেট ইঞ্জিনের কার্য নীতির ভিত্তি হলো। দেখো যে কোনো একটি জেট ইঞ্জিন এর কার্যনীতি, এর যে কার্যনীতি সেটা কি বলছে, ভরের নিত্যতা সূত্র, শক্তির নিত্যতা সূত্র, রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র, না কৌণিক ভরবেগের নিত্যতা সূত্র, কোনটি হবে? দেখো কোনো একটি জেট ইঞ্জিন নিচের দিকে ফোর্স দেই, তার যে জ্বালানি, যে তরল জ্বালানি সেটি কি হয় নিচের দিকে কি করে বের হয়, যেটা আমরা থ্রাস্ট ফোর্স বলি। ঠিক আছে, যার কারণে সে কি হয় উপর দিকে এ ত্বরণ নিয়ে যায়। তা আমরা কি বলতে পারি, যখন জেট ইঞ্জিন স্থির অবস্থায় ছিল, যখন যায়নি তখন তার প্রাথমিক ভরবেগ কত ছিল 0, আর যখন সে যাচ্ছে এ ত্বরণ নিয়ে তখন নিচের দিকে যা বল দিচ্ছে তার কারণে কি হচ্ছে উপর দিকে এ ত্বরণ নিয়ে কি হচ্ছে যাচ্ছে। যার কারণে আমরা কি বলতে পারি, দেখো আমি এখানে লিখে দিয়েছি যে রকেট বা জেট ইঞ্জিনের কার্যনীতি হলো, ঠিক আছে, যে একটি নির্দিষ্ট দিকে গ্যাস বা তরলকে বের করে দেওয়া যাতে একটি বিপরীত দিকের প্রতিক্রিয়া শক্তি তৈরি হয়। এই যে নিচের দিকে যে প্রতিক্রিয়া শক্তি তৈরি হয়, এই প্রতিক্রিয়া শক্তি রকেট বা জেট ইঞ্জিনের গতিকে ত্বরান্বিত করে। এই সূত্র অনুসারে একটি বদ্ধ সিস্টেমের মোট রৈখিক ভরবেগ কি থাকে, ধ্রুবক থাকে, যেহেতু নিচের দিকে যা বল কাজ করছে উপরের দিকে সেই ত্বরণ নিয়ে কি হচ্ছে, সেই বলের কারণে যে ত্বরণ হচ্ছে সেই ত্বরণ নিয়ে কি হচ্ছে এগোচ্ছে। ঠিক আছে, তাহলে আমার এখানে অপশন কোনটি হবে, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। ঠিক আছে, 25 পর্যন্ত বুঝতে পেরেছো? ঠিক। দেখো তাহলে আমরা তারপরে কোয়েশ্চেন 26 নম্বর কোয়েশ্চেনটি দেখি। ঠিক আছে, তাহলে কি বলা হয়েছে 26 নম্বর কোয়েশ্চেনে, বলা হয়েছে যে এম ভরের একটি মুক্ত বস্তু কণা ভূমি থেকে স্থির উচ্চতায় একটি অনুভূমিক তলে x y তল, মানে অনুভূমিক তল বলতে কোন তল বলা হয়েছে এখানে x y তল বলা হয়েছে। ঠিক আছে, যেটি কি বলা হয়েছে x অক্ষ বরাবর গতিশীল ছিল। ঠিক আছে, তার মানে এই যে x অক্ষ বরাবর গতিশীল ছিল, হঠাৎ বিস্ফোরণের পর ফলে কণাটি ভেঙে m/4 আর 3m/4 ভরের দুটি কণা তৈরি হলো। ঠিক আছে, এক মুহূর্তের পরে y অক্ষ বরাবর ছোট কণাটির অবস্থান হলো +15 সেন্টিমিটার। ওই মুহূর্তে বড় কণাটির অবস্থান কত হবে? দেখো একটি কি বল একটি m ভরের বস্তু, এই যে এটি কত ভরের বস্তু, এটি এটি m ভরের বস্তু। ঠিক আছে, m ভরের বস্তুটি কি হলো যাচ্ছিল x অক্ষ বরাবর, সেই সময় কি হলো সে বিস্ফোরণ হয়ে যাওয়ার কি হয়েছে, ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর কি বলা হয়েছে, একটি ছোট কণা যেটি কত এই যে m/4 ভরের কণা, যেটি কত এই যে এটি কত m/4, এই যে ভরের কণা m/4, m/4 ভরের কণাটি কি হচ্ছে উপর দিকে যাচ্ছে, যেহেতু বলা হচ্ছে +15 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ওই মুহূর্তে বলছে বড় কণাটির অবস্থান কি হবে। দেখো যদি এই যদি 15 সেন্টিমিটার উপর দিকে যায়, তাহলে আমরা কি জানি ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে যেহেতু এর কোনো বাহ্যিক বল ক্রিয়া করছে না, বিস্ফোরণ হয়েছে। ঠিক আছে, বিস্ফোরণ হওয়ার ফলে যদি এই দিকে যায় তাহলে অবশ্যই বাকি অন্য কণাটি মানে দু টুকরো বিভাজিত হয়েছে, তো দু টুকরো বিভাজিত হওয়ার ফলে যদি একটি টুকরো এদিকে যায় তাহলে অবশ্যই একটি টুকরো এদিকে যাবে। ভরবেগের সংরক্ষণ সূত্র কি হয়, যে ভরবেগটা কি থাকে সংরক্ষিত থাকে। ঠিক আছে, তাহলে অবশ্যই এই যে 3m/4 এই যে টুকরোটি কোন দিকে আসবে, নিচের দিকে আসবে। এবার কতটা আসবে সেটা আমাদের জানা নেই।
ঠিক আছে, সেটা আমরা বের করব। তো দেখো প্রথম ক্ষেত্রে যদি আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রানুসারে বের করতে যাই, তাহলে আমি কি লিখব? ভরবেগের সংরক্ষণ সূত্রানুসারে ভরবেগের সংরক্ষণ সূত্রানুসারে, ঠিক আছে, ভরবেগের সংরক্ষণ সূত্রানুসারে, এক মিনিট, তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা কি নির্ণয় করব? একটা কথা আমি বললি প্রথমে, যে দেখো বিস্ফোরণের আগে x অক্ষ বরাবর গতিশীল ছিল কণাটি, ঠিক কিনা? y অক্ষ বরাবর কোনো গতিশীল ছিল না বিস্ফোরণের আগে। তাহলে বিস্ফোরণের আগে আমি লিখতে পারি কিনা? দেখো প্রথমে তো x অক্ষ বরাবরই যাচ্ছিল, y অক্ষ বরাবর কোনো ছিল না বিস্ফোরণের আগে, বিস্ফোরণের পর y অক্ষ বরাবর গেছে, তাহলে y অক্ষ বরাবর আমাদের কাজটা হচ্ছে, তাই আমরা কি লিখবো? বিস্ফোরণের আগে, বিস্ফোরণ এর আগে y অক্ষ বরাবর কোনো বেগ ছিল না, বেগ ছিল না, অর্থাৎ বিস্ফোরণ এর আগে মোট ভরবেগ শূন্য। ঠিক আছে, তাহলে বিস্ফোরণের আগে মোট ভরবেগ কত ছিল? শূন্য। ঠিক আছে, তাহলে এরপর আমরা কি বলতে পারি? তাহলে এমনিতে ভরবেগের সংরক্ষণ সূত্রানুসারে আমরা কি বলতে পারি? আগে মোট ভরবেগ, ঠিক আছে, সমান পরে মোট ভরবেগ। তো আগে মোট ভরবেগ কত? তাহলে শূন্য। আর পরে মোট ভরবেগ কত? দেখো পরে মোট ভরবেগ কত হচ্ছে, একটি কণা কত m/4 যে কণাটি, সেই কণাটি কতটা যাচ্ছে? m/4 কণাটি v1 বেগে যাচ্ছে মনে করি, আর 3m/4 এই যে কণাটি মনে করি v2 বেগে যাচ্ছে। ঠিক আছে, তাহলে মনে করো এটা v1 বেগে যাচ্ছে, এটা মনে করো v2 বেগে যাচ্ছে। ঠিক আছে, তাহলে m/4 v1 প্লাস 3m/4 কত হচ্ছে? v2। ঠিক, তাহলে আমার এখানে কি বের হয়ে যাবে? দেখে 1/4 তো যদি আমি কমন নিয়ে নিই বা যদি আমি এটাকে লসাগু করি, তাহলে 4টা 0 হয়ে যাবে। তাহলে আমার কত হচ্ছে? আমি কেটে যাবে, তাহলে হচ্ছে আমার কত? v1 সমান কত? -3v2। ঠিক আছে, তাহলে v2 সমান কত হচ্ছে? -1/3v1। তাহলে v2 এর বেগ আমরা পেয়ে গেলাম কত? -1/3v1। ঠিক আছে, এটা হচ্ছে v2 এর বেগ। এরপর দেখো আমরা বলতে পারি যে আমি এখানে কি বলা আছে, দেখো বলা আছে যে এক মুহূর্তের পরে y অক্ষ বরাবর ছোট কণাটির অবস্থান y সমান 15 সেন্টিমিটার, যে y সমান 15 সেন্টিমিটার যেটা আমরা y1 ধরেছি। ঠিক আছে, তাহলে y1 সমান 15 সেন্টিমিটার, তাহলে এর বেগ কত? এর বেগ হচ্ছে v1 কত সময়? এক মুহূর্তের পরে, মানে ধরে নিলাম t সময়, এটাও তাহলে কত? t সময়, তাহলে v1t, তাহলে আমি বলতে পারি যে y1 সমান v1 ইন্টু 2। ঠিক আছে, কারণ সরণ সমান কি? বেগ ইন্টু সময়। তাহলে সরণটা দেওয়া আছে আমার কত? 15, তাহলে v1t সমান কত হচ্ছে? 15 সেন্টিমিটার। 2 নম্বর। ঠিক আছে, আবার আমি যদি ওর ক্ষেত্রে বের করতে যাই, তাহলে কত হবে? y2 সমান v2t। ঠিক আছে, তাহলে y2 সমান v2 বলতে আমরা কত বুঝি? -1/3 ইন্টু v1 ইন্টু t, এই যে। ঠিক আছে, v2 এর মান জানি আমরা, তাহলে -1/3 v1 ইন্টু t, আর v1 ইন্টু t বলতে আমরা কত বুঝি? 15। তাহলে -5 সেন্টিমিটার, বা মিটার কি বলা হয়েছে? সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে -5 সেন্টিমিটার। তাহলে এটা কতবার হচ্ছে আমার? -5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা বললাম একটু আগেটাতেই যে যদি একটি কণা এদিকে যায়, তাহলে একটি কণা কোন দিকে যাবে? এদিকে। তাহলে অ্যান্সার কত হচ্ছে? -5 সেন্টিমিটার। দেখো যদি তোমাদের এমসিকিউ থাকে, তাহলে তোমরা এমনিতেই দুটি অপশন তোমরা চুজ করতে পারবে। দেখো মাইনাস আমাদের দুটি অপশনই আছে,
একটি কোনটিতে, একটি এটিতে, একটি এবং এটিতে। এগুলি হওয়ার চান্স নেই। কেন? কারণ ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে যদি একটি কণা এদিকে যায় তাহলে একটি কণা অবশ্যই এদিকে যাবে। যদি এটি পজিটিভ হয় তাহলে অবশ্যই এটি কি হবে? নেগেটিভ হবে। ঠিক? তাহলে তারপরে কোশ্চেন দেখো। 10 সেন্টিমিটার উচ্চতা থেকে একটি বলকে ফেলা হলো। নিচে বালিতে বলটি 1 মিটার ঢুকে থেমে গেল। এক্ষেত্রে কি হবে? দেখো, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে যে আমাদের ভরবেগ সংরক্ষণ সূত্রটি বোঝা। ভরবেগ সংরক্ষণ সূত্রে কি বলা হয়েছে? যদি বাহ্যিক বল ক্রিয়া না করা হয়, ঠিক আছে, তাহলে মোট ভরবেগ কি থাকবে? সংরক্ষিত থাকবে। দেখো, এখানে একটি বলকে যদি আমি ছেড়ে দেওয়া হয় এখান থেকে, তাহলে কি হবে? সে বালিতে ঢুকে গেল বলটি, এবং 1 মিটার ঢুকে যাওয়ার পর কি হলো? সে থেমে গেল। ঠিক আছে, এখানে কোনো বাহ্যিক বল ক্রিয়া করছে না, এখানে কি করছে? ইন্টারনাল ফোর্স ক্রিয়া করছে। ইন্টারনাল ফোর্স ক্রিয়া করছে। ঠিক আছে, তাই এক্সটার্নাল ফোর্স নেই। এক্সটার্নাল ফোর্স না থাকার কারণে এফ শূন্য, আর এফ শূন্য থাকার কারণে আমরা কি বলতে পারি? ভরবেগের সংরক্ষিত থাকবে। তাই কেবলমাত্র কি? ভরবেগ সংরক্ষিত থাকবে। ঠিক আছে, এরপরে কোশ্চেন দেখো 28। 5 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় আছে। ঠিক আছে, হঠাৎ এটি বিস্ফোরিত হয়ে 3টি টুকরোতে পরিণত হলো। টুকরোগুলি ভরের অনুপাত কত বলা আছে? 1, 1, 3। ঠিক আছে, তাহলে একটি কণা 3টে টুকরোতে বিভাজিত হয়ে যাওয়ার পর একটি টুকরো কত হচ্ছে? 1 কেজি, একটি টুকরো হচ্ছে 1 কেজি, একটি টুকরো হচ্ছে কত? 3 কেজি। যে টুকরোটির ভর সমান সেই টুকরো দুটি পরস্পর লম্বভাবে আছে। তাহলে দেখো, একটি 1 কেজি আর 1 কেজি পরস্পর লম্বভাবে রাখা হয়েছে। ঠিক আছে, তাদের বেগ 21 মিটার পার সেকেন্ড। তাহলে এ যাচ্ছে কত? 21 মিটার পার সেকেন্ড, এও যাচ্ছে কত? 21 মিটার পার সেকেন্ড। সবচেয়ে ভারী টুকরোটির বেগ কত হবে? ভারী টুকরো বলতে কত? 3 কেজি। ঠিক আছে, তো এখানেও সেই ভরবেগের সংরক্ষণ সূত্র। যদি এদিকে যায় 1 কেজি ভরের বস্তু, এদিকে যদি যায় 1 কেজি ভরের বস্তু, তাহলে এই দুই 1 কেজি ভরের বস্তু যেহেতু আলাদা আলাদা দিকে যাচ্ছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তাহলে তাদের লব্ধিটা কোনটা হবে? এটা। এদের লব্ধি কার কার লব্ধি? 1 কেজি এবং 1 কেজি, এর লব্ধি হবে এটা। কিন্তু বলছে 3 কেজি ভরের টুকরোটি কোন দিকে যাবে? যদি এদের দুজনের লব্ধি এদিকে যায় তাহলে 3 কেজিটি অবশ্যই এদিকে যাবে। এখানে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে কি হবে? এটি যদি এদিকে যায় তাহলে এটা কোন দিকে যাবে? এদিকে যাবে। ঠিক আছে, কারণ যেহেতু এই দুজনের লব্ধি এদিকে যাচ্ছে, তাই যেটি বাঁচা থাকছে আমাদের সেটি কি হবে? তার অপোজিট দিকে যাবে। তাহলে আমাদের কি হওয়া দরকার? এদিকে হওয়া দরকার ছবিটিতে। ঠিক আছে, এটা ছবির মাধ্যমে আমরা করলাম। তাহলে দেখো আমরা কি করি, এটিকে ম্যাথমেটিক্যালি করি। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে ভরবেগের সংরক্ষণ সূত্রানুসারে, ঠিক আছে, আমরা কি বলতে পারি যে বিস্ফোরণের আগে মোট ভরবেগ সমান কি? বিস্ফোরণের পরে মোট ভরবেগ। তো আগে মোট ভরবেগ কত? 0। তখন তো বিস্ফোরণ হয়নি, বেগ 0 ছিল। এবং দেখো এখানে 3টি অক্ষ বরাবর আছে, একটি হচ্ছে এক্স অক্ষ, একটি ওয়াই অক্ষ, আর এটি আমার জানা নেই, তাই আমরা ধরে নেব ভি ফ্যাক্টর। তাহলে প্রথমটি কত হচ্ছে? 1 কেজি ভর ইন্টু বেগ, বেগ বলতে কত? 21 আই ক্যাপ। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে একটা, প্লাস কি হচ্ছে? 1 কেজি ইন্টু বেগ 21, এটা কত? জে ক্যাপ। ঠিক আছে, প্লাস 3 ইন্টু ভি। 3 কেজি ভরের বস্তু, ওর আমার জানা নেই ডাইরেকশন, ওর বেগটা আমাকে বের করতে বলা হয়েছে, তাই ভি ভেক্টর। তাহলে আমার কি হবে? 21 21 আর 3v, তাহলে 3v ভেক্টর সমান কত হচ্ছে? -21 আই ক্যাপ মাইনাস 21 জে ক্যাপ। ঠিক আছে, তাহলে ভি ভেক্টর সমান কত হচ্ছে? -7 আই ক্যাপ মাইনাস 7 জে ক্যাপ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কি? ভি ভেক্টরের দিক। যে ওই যে কোণাটি 3 কেজি ভরের যে কোণাটি সেটি কোন দিকে যাবে? -7 আই ক্যাপ -7 জে ক্যাপ। তাহলে লক্ষ্য করো যে যদি আমাদের এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ হয়, ঠিক আছে, তাহলে এটি যদি আমার এক্স অক্ষ হয়, এটি ওয়াই অক্ষ, এটি মাইনাস এক্স অক্ষ, এটি কত? মাইনাস ওয়াই অক্ষ। ঠিক আছে, তাহলে এটি এক্স, এটি ওয়াই, এটি কত হচ্ছে আমার? মাইনাস এক্স, এটি কত হচ্ছে? মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে কি বলা আছে? -7। তাহলে -7 বলতে আমরা কোনটা বুঝছি? এটা -7। এদিকেও ওয়াই 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 এর মান কত? এই যে -7 জে ক্যাপ। তো -7 জে ক্যাপ বলতে আমরা কি বুঝি? এদিকে। তাহলে তাদের লব্ধি কোনটি হবে? এই
তাহলে এই যে 3 কেজি ভরের বস্তুটি, এই যে 3 কেজি ভরের বস্তুটি সেটি কোন দিকে আসছে? এইদিকে। ঠিক আছে, তাহলে তার যদি মান বের করতে হয়, তাহলে মান বের করার জন্য আমাদের কি করতে হবে? তাহলে মান বের করার জন্য ভি ভেক্টরের মড সমান কত? রুট ওভার অফ 7 স্কোয়ার প্লাস কত? 7 স্কোয়ার সমান কত হবে? 7√2। ঠিক আছে, তাহলে কত হচ্ছে না? 7√2 7√2 হচ্ছে কত? 9.89। ঠিক আছে, মিটার পার সেকেন্ড মানটা। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 9.89 মানে হচ্ছে 9, এখানে অ্যাপ্রক্স কত? 9.9। ঠিক আছে, তাহলে সিম্পল ভাবে আমরা যদি বুঝতে চাই যে প্রথমে, তাহলে কিভাবে বুঝবো যে এটি হলো একটি টুকরো, এটি হলো একটি টুকরো, আর এটির যদি দুই টুকরো যেটি লব্ধি, সেই লব্ধি টুকরোটির অপোজিট ভাবে যাবে তো বাকি টুকরোটি। কারণ দেখো এটি এটি হচ্ছে অন্য টুকরো নয়, এই দুটির লব্ধি হচ্ছে এটা। তাহলে বলছে বড়টি কোন দিকে যাবে? যদি এই দুজনের লব্ধি এদিকে যায়, তাহলে অবশ্যই বড়টি কোন দিকে যাবে? তার অপোজিট দিকে যাবে। দেখো আমাদের ওটাই বের হয়েছে, -7 এবং -7 আই ক্যাপ, -7 আই ক্যাপ মানে x অক্ষ বরাবর -7 ঘর, এবং -7 জে ক্যাপ মানে y অক্ষ বরাবর -j ক্যাপ, -7 ঘর। -7 বলতে উপর, +7 বললে উপরে, -7 বললে কি নিচে। ঠিক আছে, তাহলে তাদের লব্ধি কোনটা হবে? এটা। আর -7 আর -7 রুট বলতে এটা কি বুঝি? রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। a স্কোয়ার বলতে কত? -7 স্কোয়ার, আর এর কত? -7 স্কোয়ার। ঠিক আছে, তারপরে দেখো 29 নম্বর কোয়েশ্চেন। 29 নম্বর কোয়েশ্চেনে কি বলা হয়েছে? 29 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে একটি মেশিন গান থেকে প্রতি সেকেন্ডে n সংখ্যক বুলেট নির্গত হচ্ছে। ঠিক আছে, বুলেটের প্রতিটি বুলেটের ভর m কেজি এবং বেগ v মিটার পার সেকেন্ড হলে মেশিন গানের উপর প্রযুক্ত বল। তো দেখো মোটামুটি একটা জিনিস কি, যে প্রথমে ভরবেগ কি ছিল? আমাদের শূন্য ছিল। তাহলে আমরা কি বলতে পারি? যে মেশিন গান থেকে নির্গত হওয়ার আগে তাহলে আমরা কি বলতে পারি? প্রথমে ভরবেগ সমান কত? শূন্য। ঠিক আছে, তারপর কি বলা হয়েছে? যে n সংখ্যক বুলেট নির্গত হয়, প্রতিটি বুলেটের ভর m এবং বেগ v। তো বলতে পারি কি যে মোট n সংখ্যক বুলেটের ভরবেগ, ঠিক আছে, কত হবে? ভর ইন্টু বেগ, আর n সংখ্যক তাই কত? n ইন্টু m ইন্টু v। তাহলে আমরা একটা জিনিস জানি, বল F সমান ভরবেগের পরিবর্তন বাই সময়। ঠিক কিনা? ভরবেগের পরিবর্তন বাই সময়, ডেল পি বাই কত? ডেল টি। তাহলে বলতে পারি ভরবেগের পরিবর্তন মানে অন্তিম ভরবেগ মানে এন এম ভি মাইনাস প্রাথমিক ভরবেগ বাই কত? সময় প্রতি সেকেন্ডে মানে কত? 1 সেকেন্ড। তাহলে এফ সমান কত হবে? এন এম ভি। ঠিক আছে, তাহলে অপশন এ। ঠিক আছে, এই যে বল সমান ভরবেগের পরিবর্তন, এটা তো আশা করি জানাই আছে যে এফ সমান কি এম এ, আর এ মানে কি বুঝি আমরা? ভি মাইনাস ইউ বাই টি। তাহলে কত হবে? এম ভি মাইনাস এম ইউ বাই টি। ঠিক আছে, তার মানে হচ্ছে কি ভরবেগের পরিবর্তন মানে ডেল পি বাই কত? ডেল টি, বা ডেল টি ভরবেগের পরিবর্তন বা কি সময়, ক্ষুদ্র পরিবর্তনের জন্য। ঠিক আছে, তাহলে দেখো তারপরে কোয়েশ্চেন 30 এর কোয়েশ্চেনটিতে কি বলা হয়েছে? যে গ্যাসপূর্ণ একটি আবদ্ধ পাত্র কিছুটা ত্বরণ নিয়ে অনুভূমিক দিকে গতিশীল আছে। তাহলে অনুভূমিক দিকে গতিশীল আছে ধরে নিই, এ ত্বরণ নিয়ে গতিশীল আছে। যেদিকে ত্বরণ সেদিকে তো আমাদের বল কাজ করবে। ঠিক আছে, তাহলে আমাদের ত্বরণ এদিকে, তাই বলটা কত হচ্ছে? এদিকে। পাত্রের মধ্যে গ্যাসের চাপ অভিকর্ষ বলকে উপেক্ষা করতে বলা হয়েছে। তাহলে দেখো আমাদের প্রথম কাজ, যে কি বলা হয়েছে? যে অনুভূমিক দিকে ত্বরণ নিয়ে গতিশীল, তাই দেখো যেদিকে ত্বরণ সেদিকে কি আমাদের বল। যদি এদিকে বল ক্রিয়া করে তাহলে এদিকের তাহলে এই গ্যাসের মধ্যে এটা হচ্ছে কি আমার ক্ষেত্রফল, এই যে এ, এটা হচ্ছে ক্ষেত্রফল, এটা হচ্ছে ক্ষেত্রফল কত? এ। এই যে এ দিয়ে ডিনোট করা হয়েছে। ঠিক আছে, তাহলে এর মধ্যে একটা প্রেসার ক্রিয়েট হবে, যেটা কত হচ্ছে? P1। ঠিক আছে, তাহলে এদিক থেকেও একটা প্রেসার ক্রিয়েট হবে গ্যাসের মধ্যে, এটা কত হচ্ছে? P2। আর যেহেতু আমরা এদিকে নিয়ে যাচ্ছি তাই এদিকের প্রেসারটা কি হবে? বেশি হবে। ঠিক আছে, কত ত্বরণ নিয়ে যাচ্ছে? এ ত্বরণ নিয়ে,
তাহলে আমরা এইভাবেও সমীকরণ লিখতে পারি যে p1 ইন্টু এ মাইনাস p2 ইন্টু এ সমান কত f। ঠিক আছে, কারণ বল সমান কি চাপ ইন্টু ক্ষেত্রফল, কারণ চাপ সমান কি বল বাই ক্ষেত্রফল। চাপ বলতে কত বুঝি p1, চাপ বলতে কত বুঝি আমরা p1, আর ক্ষেত্রফল কত a, তাই p1 ইন্টু এ। আর এদিক থেকেও একটা ক্রিয়ার হচ্ছে কত p2 ইন্টু এ, p2 ইন্টু এর ক্ষেত্রফল কত a, আর তাই এটা কত f সমান কি ma, তাই আমরা fটাই লিখলাম, ma ও লিখতে পারি আবার f ও লিখতে পারি। ঠিক আছে, তো দেখো যেহেতু এদিকে যাচ্ছে তাই এদিকের বলটা কি বেশি, এদিকের বলটা কি কম, তাই আগে p1 এ তারপর কি মাইনাস p2 এ, যেটা বেঁচে থাকছে সেটা নিয়ে কি হচ্ছে এদিকে আগাচ্ছে। তাই এখানে আমরা কি বলতে পারি যে p1 গ্রেটার দেন কত p2। ঠিক আছে, তাহলে কি বলা হয়েছে অপশন, যে সর্বত্র সমান না, পশ্চাদে অপেক্ষাকৃত কম, এটা পশ্চাৎ বলে। ঠিক আছে, পশ্চাদে অপেক্ষাকৃত কম, দেখো এটা হচ্ছে সম্মুখ, এটা হচ্ছে কি পশ্চাৎ, তো পশ্চাতে তো কম নয়, পশ্চাতে তো বেশি, p1 এর মানটা তো বেশি। সম্মুখ অপেক্ষাকৃত কম, হ্যাঁ সম্মুখে কম, যেহেতু এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের সম্মুখ, তাহলে সম্মুখে কি হচ্ছে আমাদের অপেক্ষাকৃত কম হবে। ঠিক আছে, তাহলে সম্মুখের ক্ষেত্রে কি হবে কম, তাহলে অপশন হচ্ছে আমার কি সি। ঠিক আছে, তাহলে দেখো 30 পর্যন্ত এমসিকিউ গুলো করানো হয়েছে। ঠিক আছে।